তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা এনসিইআরটির সোশিওলজি ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ডিটেলসে ডিসকাস করবো এবং সম্পূর্ণ বাংলাতে। ঠিক আছে? তো এই ভিডিও তোমরা ধরো যে কোনো টাইপের যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যেখানে ডেসক্রিপটিভ লেখা রয়েছে, সেখানে তার জন্য তোমার খুবই হেল্পফুল হবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম। আর তাছাড়া তুমি ধরো ক্লাস 11-এ পড়ছো সোশিওলজি নিয়ে, বা তুমি 12-এ পড়ছো সোশিওলজি নিয়ে, বা তুমি চাও যে সোশ্যাল সায়েন্সে কী কী জিনিসগুলো আছে সেগুলো আমাদের একটু জানা দরকার বা আমি জানতে চাই, তো তার জন্য তোমার কিন্তু এই ভিডিও তোমার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস। তো এই হচ্ছে তোমার এনসিইআরটি বই। ঠিক আছে? এই হচ্ছে এনসিইআরটি বই ক্লাস 12-এর। তো এনসিইআরটি এবার মানে কি? ঠিক আছে, আমি এই যে বলছি যে এনসিইআরটি, ধরো আমি কেন বলছি যে ধরো আমরা যারা এনসিইআরটি ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, ধরো বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে, এনসিইআরটি ফার্স্ট টাইম খালি সবার কাছে শুনে আসছি এনসিইআরটি পড়তে হয়, এনসিইআরটি ভালো। ঠিক আছে? তো ভালো মানে এখানে দরকার, তার জন্যই ভালো আর কি। তো সেই হিসাবে তো এইখানে এনসিইআরটি মানে কি? ঠিক আছে, তো এই হচ্ছে দেখো এনসিইআরটি বইগুলো, হয়তো এনসিইআরটি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এনসিইআরটি, এই হচ্ছে ফুল ফর্ম। এই হচ্ছে তোমার ক্লাস 12-এর বই। ঠিক আছে, টেক্সট বই আর কি, সোশিওলজি। তো আমরা আগের ভিডিওতে তো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি, এইবার হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে দেখব। তো সেকেন্ড চ্যাপ্টারে কী রয়েছে দেখো, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে দ্য ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, তুমি সূচিপত্রতে গেলেই পেয়ে যাবে। তো ডেমোগ্রাফি এখানে মানে কি? ডেমোগ্রাফি মানে হচ্ছে তোমার জনসংখ্যা। ঠিক আছে, মানে পপুলেশন সোজা কথায়। তো এইখানে পপুলেশন সম্পর্কে রিলেটেড জিনিসগুলো রয়েছে, আমাদের সোসাইটিতে সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে সেই জিনিসগুলো রয়েছে। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক, আমরা বোর্ডে চলে যাই। আমরা ফার্স্টে স্টার্ট করব যে কী কী জিনিসগুলো আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে সোশিওলজি, SOCIO, সোশিওলজি মানে কি? বাংলাটা আমরা একটু দেখিনি, সমাজতত্ত্ববিদ্যা। ঠিক আছে, সোশিওলজি মানে কি? সমাজতত্ত্ববিদ্যা। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 2 দেখছি, চ্যাপ্টার 2। ঠিক আছে, তো চ্যাপ্টার 2 এর নাম কি? চ্যাপ্টার 2 এর নামটা আমি একটু লিখে রাখি, তাহলে তোমাদের সেই হিসাবে বুঝতে সুবিধা হবে। দ্য ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, STRUCTURE, স্ট্রাকচার অফ দ্য সোসাইটি মানে আমাদের সমাজের যে জনসংখ্যাগুলো, যে স্ট্রাকচার বা কাঠামো আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলা রয়েছে। তো চলো তাহলে এবার স্টার্ট করা যায় পুরো চ্যাপ্টার থেকে। ওকে, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 2। ফার্স্টে তোমার এখানে বেসিক্যালি বলা হয়েছে যে ডেমোগ্রাফি মানে কি। তো এখানে এই যে ডেমোগ্রাফি, এটা মানে কি? তোমার ডেমোগ্রাফি একটা হচ্ছে তোমার জনসংখ্যার উপর সিস্টেমেটিক স্টাডি আর কি। ঠিক আছে, জনসংখ্যা সম্পর্কে যেগুলো কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, জনসংখ্যক বিষয়ে তোমার যে স্টাডি, শিক্ষা, তো সেই হিসাবে এখানে রয়েছে। ওকে, আমরা শর্টে আবার এটা মুছে দিয়ে পরপর আমরা স্টার্ট করি ডাইরেক্ট টপিক থেকে। তো এখানে আমাদের কী কী জেনারেলি করতে হবে, জনসংখ্যার যে টপিক যদি আমরা দেখি, তো ফার্স্টে আমরা বোর্ডেও দেখবো, আর সাথে সাথে সামনাসামনি আমরা এখানে ক্যামেরাতেও দেখবো। তো সেই হিসাবে যাতে তোমাদের কানেকশানটা খুব ভালো থাকে। ওকে, তো সেই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। তো এখানে দেখো আমাদের ফার্স্টে দেখি যে ডেমোগ্রাফি তো আমরা বললাম। তো এখানে ডেমোজ মানে কি? ডেমোজ মানে হচ্ছে তোমার পিপল। ঠিক আছে, আর গ্রাফিক মানে কি? তোমার ডেসক্রাইব। ঠিক আছে, তার মানে কি? তোমার ডেসক্রিপশন অফ পিপল। ঠিক আছে, তো এইখান থেকে এসছে এটা। তাই এটা ব্যাকগ্রাউন্ড কি? গ্রিক ওয়ার্ড। গ্রিক মানে কি? গ্রিক শব্দ, মানে গ্রিক শব্দ থেকে এটা এসছে, গ্রিক শব্দ থেকে হচ্ছে তোমার ডেমোজ মানে হচ্ছে তোমার পিপল মানে জনসংখ্যা, আর গ্রাফিক মানে হচ্ছে তোমার ডেসক্রাইব মানে জনসংখ্যাকে যেখানে ডেসক্রাইব বা সে সম্পর্কে আলোচনা করা হয়, তো সেখানে হচ্ছে তোমার ডেমোগ্রাফি সেই হিসাবে বলা হয়ে থাকে তাকে। ওকে, তো এটা কিন্তু আমাদের এখানকার না, দেশি শব্দ না, গ্রিস থেকে কিন্তু আমদানি করা। ঠিক আছে, তো সেখান থেকে তারপর আমরা ইউজ করেছি। তো মেইন যে কোর ভ্যালুগুলো আছে এখানে, আমাদের যে জিনিসগুলো দেখা দরকার যে ওকে, সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো, সময়ের সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন বিদেশিরা এসে রাজ করেছে আমাদের দেশে। ঠিক আছে, সময়ের সাথে সাথে তাতে আমাদের কালচার, সংস্কৃতি বিভিন্নভাবে ধ্বংস হয়েছে। বিভিন্ন জিনিস আমাদের দেশে নতুন নতুন এসছে, আবার নতুন নতুন আমাদের প্রচুর যেগুলো আমাদের দেশীয় যে জিনিস ছিল সেগুলো লুপ্ত হয়ে গেছে, সেগুলো সিস্টেমেটিক্যালি ওয়েতে এগুলো করা হয়েছে। ঠিক আছে, সেগুলো সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি। তো দেখো, এবার যদি এটা আমাদের কথা বললাম, এবার যদি আমরা ইউরোপ মহাদেশের কথা বলি, তো দেখো আমাদের জন্য আমরা সারা পৃথিবীতে কটা মহাদেশ আছে? 5টা মহাদেশ। ঠিক আছে, তো তার মধ্যে একটা মহাদেশ হচ্ছে তোমার ইউরোপ
EUROP। তো ঠিক আছে, তো এটা তুমি আচ্ছা বাংলাটা আমি লিখে রাখি যদি কিছু কিছু জায়গায় দরকার হয় বাংলা, ঠিক আছে। তো 1800 শতকে, ঠিক আছে, মানে 18th সেঞ্চুরিতে, 18 শতক, এই টাইমটাতে কিন্তু বিভিন্ন ধরনের আমরা চেঞ্জ দেখতে পারি, ঠিক আছে। বিভিন্ন কিন্তু ন্যাশন স্টেট কিন্তু সেই সময় আসে, ন্যাশন স্টেট যে কনসেপ্ট, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে মারাত্মকভাবে এখানে বাড়তে থাকে, ঠিক আছে। নতুন নতুন দেশ আমরা দেখতে থাকি। তারপরে সেখানকার ইউরোপিয়ান স্টাইলে যে সকল মডার্ন সায়েন্স তারা বলে থাকে, তো সেই হিসাবে তাদের অবস্থান আমরা সেই হিসাবে আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে, ঠিক আছে। বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন সেই হিসাবে কিন্তু সেই জায়গায় তৈরি হয়। পলিটিক্যাল অর্গানাইজেশন মানে কি, রাজনৈতিক বিভিন্ন সংস্থা। মডার্ন সায়েন্স মানে হচ্ছে তোমার আধুনিক বিজ্ঞান, সে এই টার্মগুলো দেওয়া হয়। তো দেখো এর কারণে বিভৎস প্রচুর কারণ রয়েছে, কারণ বিভিন্ন টাইপের তুমি দেখো যেই জিনিসগুলো তুমি এখানে বইতে তা পাবো না, তাও আমি বলে দিচ্ছি। তো শুধুমাত্র সারা পৃথিবী জুড়ে কোথাও কোনো জিনিস তৈরি হলো না, শুধুমাত্র ইউরোপেই তৈরি হলো এত সায়েন্সের জন্য, মানে মডার্ন সায়েন্সের জন্য সব নতুন নতুন আবিষ্কার সেখানে হলো। তার কারণগুলো কি, তোর কারণগুলোর পেছনে কিন্তু অনেক জিনিসগুলো কিন্তু রয়েছে। তাছাড়া দেখো আলেকজান্ডার যখন আমাদের এখানে আসে, তো সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে নিয়ে যায় তাদের দেশে সহ, বিভিন্ন জায়গায় কিন্তু গ্রিসে সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এবং আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন দেশে সব থেকে বেশি ছড়িয়ে পড়ে হচ্ছে তোমার ব্রিটিশ আমাদের এখানে পাওয়ারে ছিল, তাই না। ব্রিটিশদের কিন্তু রাজ ছিল এখানে, তো এখানে প্রচুর জিনিসপত্রগুলো এখান থেকে কিন্তু নিয়ে তারা ওখানে নিয়ে গেছে, ইউরোপে নিয়ে গেছে। তারপর বিভিন্ন ধরনের টেক্সট বই তুমি জানো আমাদের ভারতীয় সবগুলো কী হয়েছে, সেগুলো ট্রান্সলেট হয়ে হয়ে তারপর সেই জিনিসগুলো নিজেদের সায়েন্টিফিক ইনভেনশন বা সায়েন্টিফিক ডিসকভারি নামে নামে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তারা প্রোপাগেট করেছে, এবং সেই হিসাবে কিন্তু আমরা নতুন নতুন জিনিসগুলো সেইগুলো দেখেছি। আর তারপর সেই জিনিসগুলো, আর যেহেতু আমরা কপিরাইট যে সিস্টেম, সেই জিনিসগুলো আমাদের জীবনে আমাদের ভারতীয়দের মধ্যে নেই, তো তার জন্য সেই জিনিসগুলো আমরা কিন্তু কখনোই রাখিনি, ঠিক আছে। নতুন নতুন যে সকল আবিষ্কার তো যেরকম নিজের নাম দিয়ে তারা তারা কিন্তু চালিয়ে দিয়েছে, ঠিক আছে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড দেখো সব কিন্তু আমাদের এখান থেকে আসছে, ওকে। আর তারপরে আমাদের যে সকল সায়েন্স রয়েছে সেটাকে মিথ নাম দিয়ে দেওয়া, ঠিক আছে। আমাদের যে হিস্ট্রি আছে সেটাকে মাইথোলজি নাম দিয়ে দেওয়া। তো এই জিনিসগুলো কিন্তু সিস্টেমেটিক ওয়েতে করা, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তুমি যখন হায়ার স্টাডিজে যাবে, তো এইগুলোর ভ্যালুটা বুঝতে পারবে, জিনিসগুলো কেন করা হয়, ঠিক আছে, যাতে নিজেদের কাছে পাওয়ারটা থাকে, মানে নিজেদের আমরা সুপিরিয়র মানে বড় দেখাতে পারি, আর অন্যদের হচ্ছে নিচু এটা দেখাতে পারি। তো সেই জিনিসগুলো কিন্তু এইভাবে সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসগুলো করা হয়ে থাকে, ওকে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, তো ওটা আমরা যাচ্ছি না। তো আমরা আবার জনসংখ্যার দিকে যাই, ডেমোগ্রাফির দিকে। তো এটা ডেমোগ্রাফি তোমার যদি এবার আমরা দেখি, ডেমোগ্রাফি মানে আমরা যেটা বললাম যে জনসংখ্যা। তো এবার যদি দেখি যে আমেরিকা যেটা মহাদেশ, তো আমরা জানি যে আমেরিকার যদি সেন্সাস যদি বলো, সেন্সাস মানে কি, মানে কিন্তু জনশুমারি যেটা, ঠিক আছে, যেটা বলা হয়ে থাকে সেন্সাস। যেরকম আমাদের কবে কবে হয়েছিল, 2001-এ হয়েছিল সেন্সাস, 2011-তে হয়েছিল, 2021-এ তো হতে পারলো না তোমার করোনার জন্য, নিশ্চয়ই কয়েক বছরের মধ্যেই হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। সেন্সাস মানে কি, তুমি নাম শুনে থাকবে, সেন্সাস মানে হচ্ছে তোমার জনগণনা বা জনশুমারি বলা হয়, আবার অনেক সময় জনগণনাও বলা হয়, জনগণনা, ঠিক আছে, বা বিভিন্ন টার্মে কিন্তু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, সেন্সাসকে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম। তো এইবার আমেরিকার ফার্স্ট তোমার এই সেন্সাস হয়েছিল হচ্ছে তোমার কত সালে, এটা কিন্তু খেয়াল রাখা থাকবে, 1790 সালে, 1790 সালে ফার্স্ট হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার, এটা মডার্ন সেন্সাস বলা হয়ে থাকে, ঠিক আছে। কারণ ওই যে দেখো আমেরিকা মহাদেশ আর ইউরোপে যখনই কিছু হয় তো সেইটাকে মডার্ন টার্ম দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা তোমার পলিটিক্যাল কোর আইডিয়া রয়েছে পেছনে, ঠিক আছে, যাতে তাদের ইনফ্লুয়েন্সটা সারা পৃথিবী জুড়ে থাকে, ঠিক আছে। আর তার জন্য তুমি দেখো এখন দেখবে যে আমেরিকানাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্ন কালচার, তোমার আমেরিকানাইজেশন এখন সারা পৃথিবী জুড়ে কিন্তু ছড়ানো হয়। আর সেটা কী করে তারা পারে, তাদের হাতে পুরো সোশ্যাল মিডিয়া তাদের দেশে রয়েছে, তার ইনফ্লুয়েন্সটা সারা পৃথিবীব্যাপী। যেরকম দেখো গুগল, তারপরে ফেসবুক, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, সব কোন দেশের, ওকে, টুইটার, তো সেই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এইবার যদি আমরা একটু ইউরোপের হয়েছিল হচ্ছে তোমার 1800 সালের দিকে ফার্স্ট তোমার এই সেন্সাস হয়েছে, মানে এই যে জনশুমারি হয়েছে। তো এবার যদি আমরা একটু আমাদের দেশে আসি, তো আমাদের দেশে ভারতে ফার্স্ট সেন্সাস হয়েছে তোমার 1867 থেকে 1872। এই টাইমে কারা ছিল পাওয়ারে, এই টাইমে হচ্ছে ব্রিটিশরা ছিল আমাদের, ঠিক আছে। তো এই টাইমে হচ্ছে ফার্স্ট আমাদের দেশে জনশুমারি হচ্ছে ব্রিটিশদের টাইমে, ঠিক আছে। তো এই টাইমটা আমরা দেখতে পাই যে তখন থেকে কিন্তু আস্তে আস্তে 10 বছর ধরে ধরে, কারণ এখন দেখো আমরা যেটা দেখতে পাই যে 10 বছর অন্তর অন্তর কিন্তু জনশুমারি হয়ে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু এখনও কিন্তু কন্টিনিউয়াসলি করা হচ্ছে।
তো সেই হিসাবে সিস্টেমেটিক ওয়েতে টানা 1881 সালের পর থেকে টানা আমাদের দেশে কিন্তু পরপর 10 বছর অন্তর অন্তর কিন্তু জনশুমারি করা হয়ে থাকে। তারপর দেখো এখন যেটা আমরা দেখতে পাই, বা যদি আমরা রিসেন্ট টাইমের দিকে যাই, রিসেন্ট টাইমে তুমি দেখে থাকবে যে সারা পৃথিবীর মধ্যে মানে নেক্সট ইয়ার এই 2023-এর মধ্যেই কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল দেশ কী হবে? ইন্ডিয়া। নেক্সট টাইম থেকে আসছে তোমার চায়না। ঠিক আছে, আগে যেটা ছিল চায়না ছিল সবথেকে বেশি জনবহুল দেশ, তো সেটা তারা আমরা জানি তখন কিন্তু তারা কিন্তু বহু আগে থেকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল, তো তার জন্য তাদের জনসংখ্যা মারাত্মকভাবে ডাউনফল হয়েছে। আর আমাদের কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা যেহেতু নিইনি, তো তার জন্য আমাদের কিন্তু জনসংখ্যা এখন উপরের দিকে যাচ্ছে, এবং নেক্সট ইয়ারের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল জনসংখ্যা দেশ হবে কি? ভারত। ঠিক আছে, তো যেটা কিন্তু খুবই ভালো সংবাদ নয়, খুবই বাজে অবস্থা। তো সেই জন্য কিন্তু আমাদের বিভিন্ন টাইপের স্টেপ নেওয়া দরকার। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। তো তারপরে আমরা দেখি যে আমাদের যখন সেই জিনিসগুলো আমরা পরপর যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে, মানে যখন আমাদের দেখো আমাদের 1947-এ কিন্তু আমাদের সেই সময় ভারত বিভাগ হচ্ছে, তাই না? ভারত বিভাগ হচ্ছে কবে? 1947-এ। তো 1951 থেকে কিন্তু আমাদের নির্বাচনও হচ্ছে। আর এখান থেকে তোমার কিন্তু যে জনশুমারি, এটাও কিন্তু এই টাইম থেকে কিন্তু সেই হিসাবে রেগুলারলি করা হয়ে থাকে। ঠিক আছে, লাস্ট তোমার কত হয়েছিল? 2001-এ। তার পরবর্তীতে কবে হয়েছিল? 2011-তে। তো তারপর 2021-এ হওয়ার কথা, কিন্তু চায়নার উহান ভাইরাসের জন্য কিন্তু আমরা এটা করতে পারলাম না, মানে যেটা করোনা ভাইরাস যেটা বলা হয়, কোভিড-19। ওকে, করোনা ভাইরাসের জন্য কিন্তু আমরা করতে পারলাম না, যেটা কোথা থেকে এসছে? চায়নার উহান থেকে। ঠিক আছে, ওরা কিন্তু সেই হিসাবে তৈরি করেছিল। ওকে, তো তার পেছনে কারণগুলো তো আমরা সেই হিসাবে জানি নিশ্চয়ই। ঠিক আছে, এটাকে তোমার কিন্তু বায়ো উইপন বলা হয়ে থাকে। ঠিক আছে, বায়োলজিক্যাল উইপন বেসিক্যালি। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। নেক্সট যদি আমরা দেখি যে মেইন কী জিনিসগুলো আছে, তোমার দেখো পপুলেশন গ্রোথের কিন্তু বিভিন্ন টাইপের আমরা কিন্তু দেখতে পারি। ধরো বার্থ রেট আছে আর ডেথ রেট আছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জিনিসটা মানে কি? জন্মহার আর মৃত্যুহার, মানে প্রতি 1000 জনে কতজনের শিশুর জন্ম হচ্ছে সেটাকে জন্মহার, আর মৃত্যুহার হচ্ছে প্রতি 1000 জনে কতজন শিশুর মৃত্যু হচ্ছে। ঠিক আছে, মানে শিশু বলতে কাদের বলছে? মানে জন্মের পর। ঠিক আছে, কতজন শিশু জন্ম এবং মৃত্যু হচ্ছে, তো এটাকে জন্মহার এবং মৃত্যুহার বলা হয়ে থাকে প্রতি 1000 জনের উপর। ঠিক আছে, তো এই জিনিসটা করতে। আর তারপরে তোমার সেক্স রেশিও যেটা আছে সেটাও কিন্তু এভাবে করা হয় যে প্রতি 1000 জন বাচ্চার মধ্যে কতজন ছেলে রয়েছে বা কতজন মেয়ে শিশু রয়েছে। ঠিক আছে, এটাকে সেক্স রেশিও কিন্তু বলা হয়ে থাকে। তো এইভাবে কিন্তু টাইম অ্যান্ড এগেইন বিভিন্ন জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়। তো আমাদের দেশে কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন রকম টার্ম আমরা দেখতে পারি। ঠিক আছে, তো বিভিন্ন রাজ্যে ধরো তোমার সেক্স রেশিও বেশি রয়েছে, আবার কিছু কিছু রাজ্যে তোমার ডিফারেন্সিয়েট রয়েছে, মানে বিভিন্নতা আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গাতে। মানে তার মধ্যে দেখো একটা অন্যতম গুরুত্বপূর্ণ আছে তোমার কন্যা ভ্রূণ হত্যা। ঠিক আছে, এটাও কিন্তু আর একটা খুব মেইন জিনিস, যেখানে আমাদের মানে মেয়ে সন্তানদের মেরে ফেলা হয়, এরকমও একটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি। তো তার জন্য কিন্তু সেক্স রেশিওর যে ডিফারেন্সিয়েট বিভিন্নতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা কেন করা হয়? তোমার মধ্যে বলছে যে মেয়েদের শিশুদের কেন মারছি? তো এটা দেখো আমাদের সোসাইটিতে তোমার যেটা পুরুষতান্ত্রিক সমাজ, তো তার জন্য মেয়ে শিশুদের যদি জন্ম দেওয়া হয়, ও খালি সারা জীবন ধরে খাবে, খালি আমার এই যে জিনিসগুলো, যে মেন্টালিটি কী, আমি সেই জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো মেন্টালিটি হচ্ছে খালি সারা জীবন ধরে খাবে, ওর পিছনে খালি ঢেলেই যেতে হবে, আর তো ইনকাম তো কিছু করতে পারবে না। তারপর কয়েক বছর পরে দিয়ে দিতে হবে বিয়ে, আবার বিয়ের সময় ওকে অনেক জিনিসপত্র ওই যে পণ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সব দিক দিয়ে খালি গেল, খালি পকেট থেকে যাবে। মেয়ে হচ্ছে মানে সারা খালি পকেট থেকেই যাবে বছর পর বছর, যতক্ষণ অবধি বেঁচে আছে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে মেরে দাও। ঠিক আছে, তো এই যে কনসেপ্ট, আর যদি ছেলে জন্ম হয়, আরে বাপরে, বংশের প্রদীপ। তো তারপর সাথে সাথে সে সারা ফিউচারে আমাদের যে এই আছে মানে সম্পত্তি আছে, মানে এই সকল লোকের যে সকল ভাবছে আমার সম্পত্তি আছে, যে সম্পত্তি দেখভাল করবে। ঠিক আছে, এবং বয়স হয়ে গেলে আমাদের দেখবে। তো এই যে মেন্টালিটি, তো এই জন্যই কিন্তু তোমার পুরুষ মানে ছেলে শিশুদের ভ্যালু বেশি আর মেয়ে শিশুদের ভ্যালু কম। তো এই জন্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু এভাবে আসে কন্টিনিউয়াসলি। ওকে, তো এখানে কিন্তু বিভিন্ন পপুলেশন গ্রোথের বিভিন্ন থিওরির কথা বলা রয়েছে। ঠিক আছে, তো তার মধ্যে একটা অন্যতম তোমার দেখো যেটা মালথুজিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ মানে জনসংখ্যা বৃদ্ধির মালথুজিয়ান থিওরি। মানে ইনি হচ্ছেন একজন কিন্তু ফেমাস তোমার পলিটিক্যাল ইকোনমিস্ট। ঠিক আছে,
তো তার জন্য কিন্তু এখানে এনার জন্য কিন্তু তার জন্য উনি ফেমাস আছেন। তো এইখানে ওনার যে থিওরি, এখানে কিন্তু ইনি যে গ্রোথের কথা বলেছেন, ঠিক আছে, যেমন জনসংখ্যার গ্রোথের, তো তার মধ্যে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ এই জিনিসটা সোশিয়াল থিওরি অফ পপুলেশন গ্রোথ, ঠিক আছে, থমাস রবার্ট ম্যাথুয়াস, ম্যালথুয়াস, ঠিক আছে, এনার নাম হচ্ছে তোমার থমাস রবার্ট ম্যালথুয়াস, ঠিক আছে। এনার জন্ম হচ্ছে 1776 সালে আর মৃত্যু হচ্ছে তোমার 1834 সালে। তো ওনার একটা ফেমাস, কিন্তু উনি একজন সোশিওলজিস্ট, তুমি সেই হিসেবে বলতে পারো। তো এখানে ওনার যে মেইন কনসেপ্ট আছে, যেখানে আমার তাদের ধরা হয়, সেটা পুরো সম্পূর্ণভাবে তোমার জনসংখ্যার উপর, ঠিক আছে। জনসংখ্যা মানে হচ্ছে তোমার পপুলেশনের উপর, পপুলেশনের উপর হচ্ছে ওনার থিওরিটা রয়েছে। তো তার উপর বেস করে হচ্ছে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো এখানে উনি বলছেন যে মানুষের কাজ হচ্ছে তোমার, মানুষের কাজ হলো পৃথিবীতে তাদের কন্টিনিউয়াসলি বরাবর তাদের যে জনসংখ্যা আছে, জনসংখ্যা বৃদ্ধি করা, এটা তার মানুষের অন্যতম প্রধান লক্ষ্য, এবং সেই হিসাবে তাদের এগোনো উচিত। যেটা কিন্তু আমাদের আবার বিভিন্নভাবে দেখা যায়, বিভিন্ন আবার যেটা আমরা দেখতে পাই যে সাধারণত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে অনেক লোক মারা যাচ্ছে, ঠিক আছে। তারপরে রোগে আক্রান্ত হয়ে তাছাড়া অনেকের অনেক কম বয়সে কেউ মারা যাচ্ছে। জেনারেলি যতদূর অব্দি মানুষের বয়স হওয়া উচিত, মানে বয়স বৃদ্ধি হওয়া উচিত, মানে যতদূর অব্দি তার বেঁচে থাকা উচিত, সেটা সে পারছে না, বিভিন্ন কারণে সেটা রয়েছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। ওকে, তো সেটাও কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে হিউম্যান রেসের জন্য সেটা খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। মানে তুমি কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে, তাই না? যে জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে। তো এই জন্য কিন্তু তিনি বিভিন্ন ধরনের, তারপর ধরো বিভিন্ন ধরনের যুদ্ধ হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেই যুদ্ধতেও কিন্তু প্রচুর পরিমাণে সেই যে যে দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে তাদের সেই সেই দেশের আর্মি কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে লোকেরা কিন্তু তাতে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে প্রচুর, এবং অনেক সময় প্রচন্ড ভাবে আহতও হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এছাড়া তোমার বিভিন্ন ধরনের যেন মহামারী যেরকম রয়েছে, মহামারীতেও প্রচুর লোক আক্রান্ত হচ্ছে, মহামারীতে আক্রান্ত, যেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি, ঠিক আছে। মহামারীতে আক্রান্ত হয়ে প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। হাজার হাজার লোকেরা কিন্তু এতে কন্টিনিউয়াসলি তারা প্রত্যেক বছর বিভিন্নভাবে কিন্তু মারা যাচ্ছে, ঠিক আছে। এবং তার ফলে আমরা যে যে এটা মহামারীও তার মধ্যে অন্যতম, যেটা আমরা দেখলাম মহামারী যুদ্ধ, মানে কন্টিনিউয়াসলি এই যে যেরকম আমরা প্যান্ডেমিক যেটা বলি, যেটা আমরা রিসেন্টলিও কিন্তু দেখেছি 2020-তে, আমাদের এই যে যে চায়নার উহান ভাইরাসের জন্য যে প্যান্ডেমিক হয়েছে, ঠিক আছে, কোভিড-19-এর, যে তার ফলে কিন্তু প্রচুর লোক সারা পৃথিবী জুড়ে মারা গেছে, তাই না? তো এর ফলে কিন্তু সারা পৃথিবী জুড়ে একদম পপুলেশন গ্রোথে মারাত্মক ডাউনফল হয় এই জিনিসে। তো ওনার কনসেপ্টে কিন্তু এই জিনিসটা উনি বলছে। তো এটা কিন্তু ওনার যে এসে আছে, সেই এসেতে হচ্ছে 1798 সালে উনি কিন্তু এটা পাবলিশ করেছেন। এটা কিন্তু তুমি ডাইরেক্ট কিন্তু বইতে পেয়ে যাবে। যদি ওনার যে কনসেপ্ট রয়েছে, যে এই কনসেপ্টকে আবার অনেক অনেক বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কাররা কিন্তু এটাকে ওনাকে ক্রিটিসাইজ করেছে, মানে ক্রিটিসাইজ মানে কি, সমালোচনা করেছে, ঠিক আছে। তো কারা কারা এখানে প্রচন্ড ভাবে তাকে সমালোচনা করেছে? জেনারেলি তাকে হচ্ছে বিভিন্ন উদারনৈতিক পলিটিক্যাল থিঙ্কার, উদারনৈতিক এবং যারা মার্ক্সবাদী আছে, এরা কিন্তু তাকে প্রচন্ড ভাবে সমালোচনা করেছে তার এই কনসেপ্টের জন্য, ঠিক আছে। তো সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো এইবার এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়ে থাকে। মানে এই যে যে জনসংখ্যা হঠাৎ করে দেখবে মারাত্মক ভাবে কোথাও কমছে, আবার কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, মানে জন্মহারের পরিমাণ, মৃত্যুহারের পরিমাণ যেহেতু কমছে, কিছু কিছু জায়গায় জন্মহারের পরিমাণ মারাত্মক ভাবে বাড়ছে, তো তার ফলে তো জনসংখ্যা বৃদ্ধি পায় না। তো সেই জিনিসটা দেখো কন্টিনিউয়াসলি আমাদের এখন জনসংখ্যা, আমরা নেক্সট ইয়ারের মধ্যে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে চলে যাব, মানে এতটাই জনসংখ্যা আমাদের বৃদ্ধি হচ্ছে। আর চায়না যেটা আগে ছিল সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর, চায়না ছিল আগে জনসংখ্যাতে, সেইটা হচ্ছে তাদের ডাউনফল হচ্ছে, আর ইন্ডিয়া হচ্ছে 1 নম্বরে চলে যাচ্ছে। নাম্বার 1, নাম্বার 1 আমরা হয়ে যাব কিন্তু পরবর্তীতে। আগে যেটা চায়না এটা কেন হয়েছে, তাদের এক সন্তান নীতির জন্য, ঠিক আছে। এক সন্তান নীতি তারা কিন্তু ফলো করেছিল, এই জন্য কিন্তু তাদের কন্টিনিউয়াসলি জনসংখ্যা কিন্তু ডাউনফল দেখেছি। আর আমাদেরও কিন্তু সেরকম কিন্তু আমাদের কোনো সিস্টেম ছিল না, কিন্তু তার জন্য আমাদের এই যে সামনের বছরে কিন্তু আমরা আমাদের মারাত্মক পরিমাণে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বাড়তে চলেছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা পর দেখতে পাচ্ছি। সে দেখো যে থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন, তো এগুলো আমরা পরপর কিন্তু এই যে গ্রোথ গুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের গ্রোথ হচ্ছে, এবং এগুলো কিন্তু সিস্টেমেটিক ওয়েতে চলে, যে কোন কোন ওয়েতে এই যে যে
জনসংখ্যা বৃদ্ধি ঘটে, তো সেগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে সিস্টেম দেখতে পাই। তো সেইগুলো কি কি দেখো, তো তার মধ্যে দেখো যে তিনটে বেসিক ফ্রেজ আছে এর মধ্যে, যে কোন স্টাইলে জনসংখ্যা বৃদ্ধি ঘটবে কি ঘটবে না, সেটার মধ্যে আমরা তিনটে বেসিক ফ্রেজ কিন্তু আমরা সেই হিসাবে এখানে দেখতে পাই। ঠিক আছে, তো সেইগুলো কি কি এবার হচ্ছে আমরা দেখবো। তিনটে বেসিক ফ্রেজের মধ্যে তোমার যেটা আসছে, যেগুলো তোমার আন্ডার ডেভেলপ রয়েছে, UNDER, আন্ডার DEVE, আন্ডার ডেভেলপ যে সকল সেকশন রয়েছে, যে সকল এরিয়া আছে, সেইখানে কিন্তু সেই জিনিসটা দেখা যায়। এরপর তোমার টেকনোলজিক্যালি যারা ব্যাকওয়ার্ড রয়েছে, টেকনোলজিক্যালি ব্যাকওয়ার্ড কান্ট্রি যারা, ঠিক আছে, এদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায়। মানে আন্ডার ডেভেলপ মানে অনুন্নত যে সকল দেশ, ঠিক আছে, তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা সেই হিসাবে হয়। এবং তাছাড়া টেকনোলজিক্যালি মানে তোমার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, মানে প্রযুক্তিগত দিক থেকে যে সকল দিক উন্নত নয়, এই সকল জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা দেখা যায়। যেরকম কি আমাদের দেশে কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশ, ঠিক আছে, সারা পৃথিবীর মধ্যে সব থেকে যদি বলো তুমি ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে কিন্তু পড়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এই যে কারণগুলো কথা এখানে বলা হচ্ছে। এছাড়া তারপর এটা হচ্ছে তোমার ফার্স্ট কারণ গেল। তোমার সেকেন্ড কারণ কি আসছে, সেকেন্ড কারণ হচ্ছে তোমার যদি জন্মের হার মারাত্মক ভাবে বৃদ্ধি হয়, এবং জন্মের হার অসম্ভব ভাবে বৃদ্ধি কিন্তু, এবং মৃত্যুর হার খুবই কম হচ্ছে। ঠিক আছে, মৃত্যুর হার কম, তো তারপরে কি দেখা যাচ্ছে, জনসংখ্যা মারাত্মক ভাবে কিন্তু বাড়ছে। ঠিক আছে, মানে যে কজন ধরো 1000 জন লোকজনকে জন্ম হচ্ছে, 1000 বাচ্চা কিন্তু মারা যাচ্ছে তার মধ্যে খুবই কম। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়ছে। তো এটা হচ্ছে 3 নম্বর, 2 নম্বর গেল। 3 নম্বরে যদি আমরা তাকাই, তাহলে সেটা আমরা থার্ড স্টেজ যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, থার্ড স্টেজের মধ্যে যেটা আমরা লাস্ট স্টেজেও কিন্তু আমাদের বলা হয় থাকে, জন্মহারের পরিমাণও কমে গেছে, জন্মহারের পরিমাণও কম, আর মৃত্যু হারের পরিমাণও কিন্তু কম, মৃত্যু হারের পরিমাণও কম। এই জায়গাতেও কিন্তু তোমার জনসংখ্যা মারাত্মক হারে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যদি গ্যাপ দেখা হয়, খুব বেশি না, মানে এই যে জন্মহারও যে পরিমাণ হচ্ছে তো সেটাও কম হচ্ছে, আর মৃত্যু হারও যে পরিমাণ হচ্ছে সেটাও খুব কম হারে হচ্ছে। তো আলটিমেটলি সেই হিসাবে তুমি যদি দেখা যায়, তখন কিন্তু ট্রানজিশনাল একটা জিনিস আমরা দেখতে পাই। তো সেই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে রয়েছে। ওকে, আর যদি খুব পপুলেশন এক্সপ্লোশন কখন হয়, যখন পপুলেশন এক্সপ্লোশন হয়, প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করছে এবং বিভিন্ন ধরনের তোমার বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের সিস্টেম ফলো করে, মানে নতুন ধরনের মডার্ন টেকনোলজি ফলো করে, ধরো বার্থ কন্ট্রোল পিল, ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের তোমার পাবলিক হেলথ, ডিজিজ কন্ট্রোল, তাছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ কন্ট্রোল মানে কি, ধরো আহ, বিভিন্ন টাইপের যে ওষুধ আবিষ্কার হচ্ছে, যেটা মহামারীতে আগে প্রচুর পরিমাণে লোক মারা যেত, এখন সেটা যাচ্ছে না। বিভিন্ন যে সকল মারণ রোগ ছিল আগে, ঠিক আছে, আগে ধরো 20-25 বছর আগে ক্যান্সার যাকে হতো তারা খুব মারাই যেত একদম, ঠিক আছে, গ্যারান্টি ছিল। বা এইডস যাদের হতো তারা খুব মারাই যেত, কিন্তু সেরকম কিন্তু এখন সময়ের সাথে সাথে নতুন নতুন আবিষ্কার হয়েছে ওষুধের, তো তার জন্য কিন্তু মানুষের লাইফ স্প্যান বেড়েছে। লাইফ স্প্যান মানে হচ্ছে মানুষের গড় আয়ুর পরিমাণ বেড়েছে, তো তার ফলে কিন্তু কন্টিনিউয়াসলি সেই হিসাবে লোকজন বেশি দিন বাঁচছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পেয়েছি। আহ তাহলে বেশি দিন বাঁচছে এবং জন্মহারের পরিমাণ কমছে কি করে, তো জন্মহারের পরিমাণ দেখো বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি ব্যবহার কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি। মডার্ন টেকনোলজি বলতে এখানে আধুনিক বিভিন্ন বিষয় কিন্তু সেই জিনিসগুলো রয়েছে, যেরকম ধরো তোমার যে জিনিসগুলো আমরা কিন্তু দেখছি যে আহ কন্ডোমের ব্যবহার কিন্তু মারাত্মক হারে কিন্তু আগে আহ বেড়েছে এখন। ঠিক আছে, যার ফলে কিন্তু বা জন্মহার কন্ট্রোল করা যাচ্ছে অনেক সময়। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু আবার যেই দেশে এর ব্যবহার কিন্তু খুব কম, তো তখন কিন্তু আবার সেইখানে মারাত্মক হারে কিন্তু জন্মহার বাড়তে পারে। ঠিক আছে, কারণ বিভিন্ন প্রচুর লোকেরা আছে যে তারা হচ্ছে তাদের ধর্মীয় কারণ দেখিয়ে যে তারা ইউজ করে না, তখন কিন্তু এই প্রবলেমটা সেই হিসাবে হয়ে থাকে, প্রবলেমেটিক সিচুয়েশন। ঠিক আছে, মারাত্মক হারে পপুলেশন বাড়তে থাকে, সেই ব্যাপারটা রয়েছে, পাবলিক হেলথের জন্য কিন্তু তখন প্রবলেম হয়। তো এবার জন্মহার আর মৃত্যুহার দেখো, আমরা কিন্তু একটু আগে ডিসকাস করেছি যে জন্মহার মৃত্যুহার কি। তো জন্মহার আর মৃত্যুহার হচ্ছে প্রতি 1000 জনে যতজন শিশু জন্মগ্রহণ করছে, আর প্রতি 1000 জনে যতজন মৃত্যু মৃত্যু হচ্ছে আর কি, তাদের জন্মহার বলে আর মৃত্যুহার বলে।
ঠিক আছে, তো জন্মহারে বা যদি ছেলেদের দেখা হয় যে ছেলেদের তাহলে 1,000 প্রতি 1,000 জন ধরো বাচ্চার জন্ম হচ্ছে, তো 1,000 জনের মধ্যে ছেলে কজন, ঠিক আছে, তো ছেলেদের জন্ম ধরা ছেলে 1,000 মধ্যে মেয়ে কজন, ঠিক আছে, তো সেটা দেখে কিন্তু তুমি কন্টিনিউয়াসলি সেটা একটা আইডিয়া করা যায় যে কিরকম ভাবে জন্মহার রয়েছে এবং মৃত্যুহার কিরকম স্টাইলে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে দেখো অলরেডি আমাদের একটা বলিউডের মুভি আছে, তো সেটা তুমি দেখতে পাবে যে আমাদের যে ভ্রূণ হত্যা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস একটা প্রবলেম আমাদের দেশে, এবং তার মধ্যে সব থেকে উপরে রাজ্যকে আছে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা রাজ্যে কিন্তু কন্যা ভ্রূণ হত্যার জন্য একদম উপরের দিকে সবসময় র্যাঙ্কে থাকে হরিয়ানা রাজ্য। ঠিক আছে, মানে মেয়েরা হচ্ছে খুব মানে ওখানে দেখা যায় যে মেয়েরা হচ্ছে ডেঞ্জারাস জিনিস, এরা শুধু জন্মই হবে, এরা হচ্ছে সব সম্পত্তি ধ্বংস করবে, এবং এরা আমাদের ফিউচারে এদের দিয়ে কোনো কাজ হবে না, খালি বিয়ে দিতে হবে, সেখানে আমাদের পয়সা খরচা করতে হচ্ছে প্রচুর পরিমাণে, এর জন্ম হওয়ার পর থেকে পয়সা আমার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, এছাড়া এর পিছনে শুধু খাইয়েই যেতে হবে সারা জীবন ধরে, এর জীবনে 2 টাকা ইনকাম করতে পারবে না। তো এই যে যে কনসেপ্ট গুলো, তো তার জন্যই হচ্ছে মেল শিশু যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু সে কিন্তু মানে ছেলে শিশু যতক্ষণ জন্ম না হচ্ছে ততক্ষণ সে বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, যেখানে 1 বা 2 জন হওয়ার কথা তো সেখানে 10, 12, 15, 16 জন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় আহ গ্রামীণ অঞ্চলে, এবং গ্রামীণ অঞ্চলে বলে না, যাদের মধ্যে ওই ধরনের কনসেপ্ট রয়েছে তো তারা এইভাবেই কন্টিনিউয়াসলি সেই হিসাবে এগোতে থাকে, মানে ওপরওয়ালা দিয়েছে তো ওপরওয়ালা দিয়েছে মানে আমিও চালিয়ে যাই। ঠিক আছে, তো এরকম একটা অবস্থা, আমার মেশিন আমি চালিয়ে যাই, তো এরকম একটা জিনিস। তো তারপরে তার যে পার্টনার কি অবস্থা হচ্ছে, তার শরীরে কি কি ধকল নিতে পারছে কিনা, বা আলটিমেটলি সেও চাই কিনা, সেসব দেখার দরকার নেই, আমি চাই তো চাই। ঠিক আছে, মেরা শাসন, মেরা বাঁচানি মেরা শাসন। ঠিক আছে, তো এই যে যে ডায়লগ, তো এই ধরনের কনসেপ্টে এগোনোর জন্যই আমাদের এই অবস্থা, এত জনসংখ্যা আমাদের দেশে। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু তুমি এখানে পরপর এখানে পেয়ে যাবে। তো ফার্টিলিটি রেট এখন, এবার আর একটা জিনিস দেখো হচ্ছে যে ফার্টিলিটি রেট মানে হচ্ছে প্রত্যেক মহিলা গড়ে কতজন শিশুর জন্ম দেয়। ঠিক আছে, তো এইটা এখানে দেখো এনসিআরটি যে এনসিআরটির যে বই আছে, তো সেইখানে তোমার দেখো পুরোনো ডাটা রয়েছে, তো তুমি পুরোনো ডাটা তোমার দেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট একটু গুগলে সার্চ করলে কিন্তু রিসেন্ট ডাটা পেয়ে যাবে, এবং সেটা কিন্তু ফলো করতে হবে। তুমি ধরো যে কোনো টাইপের এক্সামের জন্য পড়ছো বা কোনো ডাটা তুমি ধরো কাজে ইউজ করছো, সেখানে কিন্তু কারেন্ট ডাটা ইউজ করবে। তো এখানে এনসিআরটি কিন্তু পুরোনো ডাটা রয়েছে, বহু পুরোনো, 10, 12, 15, 20 বছর আগে, 2001 সালে এখানে ডাটা রয়েছে, যেটা কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পেরেছো তো, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে যে ফার্টিলিটি রেট কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমাদের ইন্ডিয়ার পপুলেশনে কিন্তু এই যে যেটা আমরা একটু আগে বললাম যে ইন্ডিয়ার পপুলেশন কিন্তু কন্টিনিউয়াসলি মারাত্মক হারে বাড়ছে। আহ প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যেটা আমরা দেখো জনশুমারি হয়ে থাকে, যেটা আমরা দেখেছি তোমার 1991-এ হয়েছে। ঠিক আছে, 1991 সালে, 2001-এ হয়েছে, 2011-তে হচ্ছে, 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু এই চায়নার উহান ভাইরাসের জন্য, উহান ভাইরাস এর জন্য কিন্তু আমাদের এই সেন্সাস কিন্তু হতে পারেনি, সেন্সাস হতে পারেনি। ঠিক আছে, এখন দেখা যাক সেটা কবে হয়। ঠিক আছে, তো তার জন্য ওয়েট করতে হবে। তো সেইখানে আমরা যেই জিনিসটা দেখেছি, দেখো যে আমাদের এখন কিন্তু জনসংখ্যা 140 কোটির ওপরে উঠে গেছে অলরেডি। ঠিক আছে, তুমি যদি এমনি গুগলে সার্চ করো তো সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো, এবং টাইম এনে গিয়ে আমাদের কিন্তু জনসংখ্যা মারাত্মক হারে বাড়ছে, এবং প্রত্যেক বছর প্রত্যেক 10 বছর অন্তর অন্তর দেখো এই যে যেহেতু এই জনশুমারি হচ্ছে, সেখানে কিন্তু আমরা ড্রাস্টিক্যালি আমরা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি যে কি পরিমাণে জনসংখ্যা বাড়ছে আমাদের দেশ জুড়ে। ঠিক আছে, তো এখানে কিন্তু পুরো লিস্ট ধরে দেওয়া রয়েছে, দেখো যে 20th সেঞ্চুরিতে কি কিভাবে জনসংখ্যা এই হারে বাড়ছে, তুমি এখানে লিস্টটা দেখলে ডাইরেক্ট তুমি বুঝতে পারবে ছবিটা দেখলেই। ঠিক আছে, এটা আমরা সেই হিসাবে আর দেখছি না, যে ছবিটাতে কিন্তু ডাইরেক্ট দিয়ে দেওয়া রয়েছে যে বার্থ রেট কিরকম হয়েছে, মানে জন্মহার কিরকম এসছে 1901 থেকে 2001 অব্দি। কারণ যেহেতু এটা এনসিআরটি তোমার সেই হিসেবে পুরোনো বই, 2007-এ প্রিন্ট, তো এখানে 2001-এর ডাটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তারপরে তুমি যদি তোমার পরের লিস্টটা হয় তাহলে তুমি 2011 ডাটা অব্দিও পেতে পারো। ঠিক আছে, কিন্তু কারেন্ট ডাটা তোমার যদি নিতে হয় তোমার গুগলে সার্চ করে সেখান থেকে নিতেই হবে। ঠিক আছে, আর সেটাই তোমার জন্য বেস্ট হবে। ধরো কোনো কোন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি সেটা ইউজ করতে চাইছো, অথবা তুমি চাইছো যে তুমি তোমার স্কুল বা কলেজের বা ইউনিভার্সিটির এক্সামের জন্য সেটা ইউজ করবে। ঠিক আছে, এই সোসিওলজি যে আমাদের এই লেকচারগুলো, তো তাহলে সেইখানে ডাটা কিন্তু তুমি অবশ্যই ইউজ করবে, তাহলে তোমার জন্য সেটা কিন্তু হেল্পফুল হবে, না হলে কিন্তু সেটা প্রবলেম। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখি। এরপরে তোমার দেখো গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, তোমার এখানে কথা বলা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, এই যে এখন দেখো যে যেরকম কোভিড-19 প্যান্ডেমিক হয়েছে আমাদের, কোভিড-19 প্যান্ডেমিক, তো এরকম কিন্তু এটা কবে হচ্ছে তোমার 2020-তে আমরা কিন্তু দেখতে পেয়েছি, ঠিক সেম সেম এরকম হচ্ছে তোমার গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা কিন্তু হয়েছিল।
ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক এটা কবে হয়েছিল? এটা হচ্ছে তোমার 1918 আর 1919 সালে, ঠিক আছে? 1918 1919 সালে কিন্তু এই যে গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়েছিল। তো এই ডেটটা কিন্তু মাথায় রাখা দরকার, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক মারা গেছে সারা মানে তোমার বেসিক্যালি তুমি যদি বলা হয় যে এক্সাক্ট লোকেশন, তাহলে তুমি ইউরোপের অঞ্চলে কিন্তু তুমি দেখতে পারো, ইউরোপ মহাদেশে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে লোক কিন্তু এই যে ইনফ্লুয়েঞ্জাতে কিন্তু মারা গেছে এই টাইমে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, যেটাকে তোমার তারপরে তোমার দেখো যে স্প্যানিশ ফ্লু এর কথা বলা হয়েছে। স্প্যানিশ ফ্লু এটাও কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল, ঠিক আছে? এবং যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে লোক মারা গেছে, এবং অ্যাটলিস্ট তোমার 40 মিলিয়ন লোক মারা গেছে কিন্তু এখানে। 40 মিলিয়ন লোক মানে 4 কোটি লোক, এটা বেসিক্যালি তুমি বলতে পারো। ঠিক আছে, এরপর তোমার এশিয়ান ইনফ্লুয়েঞ্জা আসছে। এশিয়ান ইনফ্লুয়েঞ্জা এশিয়ান ইনফ্লুয়েঞ্জা আসছে পরবর্তীতে। তারপর হংকং ইনফ্লুয়েঞ্জা। হংকং ইনফ্লুয়েঞ্জা, তো এই যে টাইম গুলো, এটা কোন কোন টাইমে আসে এটা কিন্তু খেয়াল রেখো। এটা কবে আসছে তোমার? এশিয়ান ইনফ্লুয়েঞ্জা আসছে 1957 সালে, আর হংকং ইনফ্লুয়েঞ্জা আসছে তোমার হচ্ছে তোমার 1968 সালে। ঠিক আছে, তো এই যে কোন কোন ইনফ্লুয়েঞ্জা কত কত সালে আসছে এই সালটা কিন্তু তোমার এক্স্যাক্টলি খেয়াল রাখা দরকার। ধরো কোনো টাইপের যদি এমসিকিউ দরকার, বা তুমি ধরো কোনো কাজে ইউজ করছো, বা তুমি কোনো ব্রডলি লিখছো, কোনো এসে টাইপের কোশ্চেন লিখছো, তো সেখানেও কিন্তু এটা খুবই তোমার জন্য সাহায্যকারী হবে জিনিসটা, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু তুমি এখানে দেখতে পারো যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকে কি কি চেঞ্জ আসছে এরপরে, ঠিক আছে? এই যে তুমি 1918 1919 সালে এই যে ফ্লু, 1918 আর 1919 সালে এইখানে যে স্প্যানিশ ফ্লুতে কিন্তু তোমার 5% হিউম্যান মারা গেছিল, মানে সারা পৃথিবীর টোটাল যে জনসংখ্যা আছে, তার মানে বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস ছিল 1918। 1918 আর এই যে 1919 সালের যে এই যে প্যান্ডেমিকে তুমি কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো এইভাবে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু খেয়াল রাখা দরকার। তো এগুলো হচ্ছে তোমার প্যান্ডেমিক মানে কি মহামারী, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখা দরকার, প্যান্ডেমিক মানে কি মহামারী। আর তোমার আরেকটা কি আছে তোমার? দুর্ভিক্ষ, ঠিক আছে? ফিমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। তো ফিমাইন মানে যেটা দেখো আমরা ছোটবেলায় বলছি যে বাংলায় 1/3 লোক মারা যায়, ঠিক আছে? কবে? উইনস্টন চার্চিলের জন্য যে ফিমাইন হয়েছিল আমাদের এখানে বাংলার। তো সেখানে তুমি বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু নিশ্চয়ই দেখেছো, বিভিন্ন ধরনের ছবি সেই টাইমে যে কি কিভাবে ব্রিটিশরা সিস্টেমেটিক্যালি ভারতীয়দের মেরে ফেলেছিল, ঠিক আছে, ওই টাইমে। তো এখনো প্রচুর লোকজন দেখবে যে ইংলিশদের প্রতি অবসেশন দেখা যায়, ঠিক আছে? পুরো পাগল, ইংরেজ শুনলেই পাগল, ব্রিটিশ শুনলেই পাগল, ইউএসএ শুনলে সেই হিসেবে পাগল। কিন্তু এরা যা যা করেছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখে আমাদের একটু মনে রাখি, তাহলে বুঝতে পারবো যে এরা কি পরিমাণে আমাদের ধ্বংস করেছে, ঠিক আছে? তো সেটাও কিন্তু খেয়াল রাখা দরকার। হ্যাঁ, কারো কাছ থেকে যেটুকু নেওয়া সেটুকু নিতে হবে, কিন্তু তারপরে হিস্ট্রি ভুললে কিন্তু চলবে না, ঠিক আছে? ওকে, তো সেই ব্যাপারটা গেল। তো দেখো এরপর দেখো যে জিনিসগুলো বলছে যে আমাদের বিভিন্ন রাজ্যে কি কি টাইপের ফার্টিলিটি রেট রয়েছে। মানে আমাদের ধরো বিভিন্ন যে মেইন মেইন রাজ্য আছে, মেইন মেইন প্রধান প্রধান রাজ্যতে কি পরিমাণে জন্মের হার রয়েছে, তো সেই জন্মের হার গুলো তোমার একটু কিন্তু দেখা দরকার। তো তুমি এটা কিন্তু গুগলে পেয়ে যাবে। তো আমি আর কারেন্ট এখানে বলছি না। ধরো রাজস্থানে কত, ঠিক আছে? তারপরে দেখো বিহারের কত, ছত্তিশগড়ের কত, ছত্তিশগড়, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, বিভিন্ন রাজ্যের কিরকম তোমার রয়েছে, তো সেটাও কিন্তু তোমার সেই হিসাবে দেখা দরকার। তাহলে কিন্তু তুমি সেটা বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ এই টাইপের রয়েছে আমার, সেইগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে তোমার কিন্তু খেয়াল থাকলো তাহলে। আর এটা তুমি কিন্তু আমি এখানে যে ডাটাটা রয়েছে এনসিআরটি তে, এটা কিন্তু পুরোনো ডাটা রয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি কারণ আমি এতবার মানে পুরোনো ডাটা কথা আমি কেন বলছি, দেখো এখানে রয়েছে, এইখানে এই যে স্টেট ওয়াইজ বার্থ রেট ইন ইন্ডিয়া, দেখো 2004-এর ডাটা রয়েছে। তো এটা কত সাল? 2022 সাল। তো 2022 সালে 2004-এর ডাটা ইউজ করলে তো কাজ হবে না, তাই না? তারপর দেখো এখানে পরে পেজে রয়েছে যে রিজিওনাল স্টেটস অফ প্রজেক্টেড পপুলেশন গ্রোথ আপ টু 2026। তো 2026 এর কথা এখানে বলছে। তো 26 আসছে মাত্র, এখন আর 4 বছর বাকি। তো সেই হিসেবে তুমি কিন্তু এটা ইউজ করতে পারো, যে দেখতে পারো যে এটা মানে ভাবা হয়েছিল যে এরকম টাইপের কিন্তু আসতে পারে। তো সেরকমই অবস্থা দেখা যাচ্ছে আমাদের, খুব বেশি কিন্তু তাড়াতাড়ি ডিভিশন সেই হিসাবে নেই, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। তারপরে নেক্সট আসছে দেখো
এখানে তুমি দেখো যে রিমেইনিং কোন কোন স্টেটে কিরকম পরিমাণে তাদের জনসংখ্যা চেঞ্জ হতে পারে। আহ যে ইউপি বিহারে 30% কিন্তু গ্রোথ হবে, তারপরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে তোমার দেখো এখানে 16%, তারপরে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডে 11%, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে 9% করে বাড়বে, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে 13%, মহারাষ্ট্র, গুজরাটে 15%, আর বাকিগুলোতে 6% করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সেই হিসাবে লিস্ট করে দেওয়া রয়েছে। তো 2026 আসতে আর খুব বেশি দিন বাকি নেই, তো সেটা কিন্তু দেখা যেতে পারে। এরপর এজ স্ট্রাকচারটা রয়েছে। এজ স্ট্রাকচার মানে কিন্তু মানে বয়সের যে তালিকা, ঠিক আছে। এবং সময়ের সাথে সাথে কিন্তু কি কি চেঞ্জ আসছে সেটাও কিন্তু আমাদের দেখা দরকার। এখানেও কিন্তু ওই যে সেই পুরোনো স্টাইলে তোমার সেই সব এজ কম্পোজিশন দেওয়া রয়েছে, যে 1961 থেকে 2026 সাল অব্দি কি কি চেঞ্জ আসতে পারে, তো সেটা এখানে বলা রয়েছে টোটাল, ঠিক আছে। এবার এজ গ্রুপের দেখো পিরামিড 1981-তে আমাদের কিরকম ছিল, 61-তে কিরকম, 2001-এ কি, আর 2026-এ কি, ঠিক আছে। তো আমরা 2026টা মেইন দেখবো, তাহলে টু দা পয়েন্টে এক্স্যাক্টলি তুমি বুঝতে পারবে, যেহেতু ওটা আসতে আর খুব বেশি দিন আমাদের বাকিও নেই, তাই না? তো সেই ব্যাপারটা রয়েছে। এই হচ্ছে তোমার 2026-এরটা আমি দেখাচ্ছি, তাহলে তুমি সেই হিসাবে বুঝতে পারবে যে যেহেতু মাত্র আর 4 বছর আছে, যে এই সময় 2026 অব্দি আসতে যে আমাদের পার্সেন্টেজ অফ পপুলেশন, তার মধ্যে মেল কত হবে আর ফিমেল কত হবে, মানে ছেলে কত হবে, এই যে ছেলে হচ্ছে এই পরিমাণ হবে আর মেয়ে হচ্ছে এই পরিমাণ হবে 2026 সাল অব্দি, মানে আর মাত্র আর 4 বছর আছে এখানে, তাই না? তো সেই জিনিসটা রয়েছে, যে মেল আর ফিমেলের তোমার যে ডিভিশনটা কিন্তু এখানে করা হয়েছে। তো এই যে যে ডাটা গুলো বেসড করা হয়েছে কি করে, সেন্সাস অফ ইন্ডিয়া, ঠিক আছে, 1961, 1981, 2001, ঠিক আছে। এই যে যে সেন্সাস, এই টাইপের উপর কিন্তু বেস করে এটা করা হয়েছে। তো তুমি সেই হিসাবে এটা কিন্তু দেখতে পারো, এবং তারপরে তুমি কারেন্ট যখন কোনো ডাটা লিখছো, একটু গুগলের থেকে নিয়ে সেই হিসাবে তার উপর বেস করে তুমি সেটা ইনক্লুড করে দিলে তোমার যেখানে কাজে লাগছে, সে তোমার বিভিন্ন পড়া কাজে হোক বা রিসার্চের কাজে হোক বা অন্য কাজে হোক না কেন, সেই হিসাবে তুমি কিন্তু সেটা ইউজ করতে পারো। তারপর এস পিরামিড দেখো যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও সেই হিসাবে দিয়ে দিয়েছে, যেরকম দেখো উত্তরপ্রদেশে আমাদের দেখো সব থেকে বেশি জনসংখ্যা আমাদের কোথায়, উত্তরপ্রদেশে। তো সেখানে কি অবস্থা হবে 2026 সালে, সেই লিস্ট দেওয়া রয়েছে, যে মেলদের আর ফিমেলদের সিচুয়েশন, ঠিক আছে, যে এই যে স্ট্রাকচার পিরামিড, কেরালা এন্ড উত্তরপ্রদেশ। তো কেরালা তো ছোট রাজ্য, কিন্তু উত্তরপ্রদেশ তো বড়। তো উত্তরপ্রদেশে কি সিচুয়েশন হবে দেখো, এই যে সিচুয়েশন, তুমি ছবিটা দেখলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যায় একদম কি জিনিস ওয়েট করছে আমাদের জন্য 2026 সালে, তাই না? তো সেই ব্যাপারটা এখানে রয়েছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখলাম। নেক্সট আসছে তোমার দেখো, তো ডেমোগ্রাফিক যে এই যে চেঞ্জ আসছে, তো সেই জিনিসগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। যেটা দেখো 2020-তে আমাদের এখানে কিছু ডাটা দিয়েছে, যে 2020 সালে যে জিনিসটা হবে। তো 2020 সাল তো অলরেডি 2 বছর আগে চলে গেছে। আমাদের এখানে বলা হচ্ছে 2020 সালে আমাদের গড় বয়স হবে হচ্ছে, ভারতীয়দের গড় বয়সের কথা বলা হচ্ছে 29 বছর, ঠিক আছে। আর সেই সময়, এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে, এটা ভারতে। আর সেই সময় চীনে হবে হচ্ছে তোমার 37, ঠিক আছে, 37 বছর চীনে, ঠিক আছে। তো তারপরে ইউএসএ তে বলা হচ্ছে তোমার, ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, এইখানে বলা হচ্ছে তোমার এখানেও 37। নেক্সট হচ্ছে ইউরোপে হচ্ছে হবে, ইউরোপ মহাদেশে গড় বয়স হবে হচ্ছে তোমার এই সময় 45, 45 বছর। আর জাপানে হবে 48 বছর, মানে গড় বয়স। মানে ভারতে তাহলে আমাদের গড় বয়স হচ্ছে তোমার 2020 সালে হচ্ছে তোমার 29 বছর ছিল, এখন তুমি যদি দেখো একটা কিন্তু 27-এর কাছাকাছি প্রায় চলছে, ঠিক আছে। তো তার মানে হিউজ হিউজ জনসংখ্যা আছে, যারা কিন্তু কাজ করার জন্য কিন্তু পারফেক্ট, একটা দেশ গড়ার জন্য যারা ইয়তের দরকার হয়, তার জন্য সব থেকে বেস্ট ইয়ত রয়েছে হচ্ছে আমাদের দেশে, ঠিক আছে। তো সেই জিনিসটা যদি আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারি সঠিকভাবে, তো তাহলে একজন হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে কিন্তু সে দেশের উন্নতির জন্য বেস্ট কাজ করতে পারবে। তো সেই দিয়ে হচ্ছে আমাদের দেখা দরকার সব থেকে বেশি, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর দেখো যে আমাদের যে সেক্স রেশিও যে ডিক্লাইন হচ্ছে, মানে সেক্স রেশিও কিন্তু কন্টিনিউয়াসলি বারবার কমছে, ঠিক আছে। গ্যাপের পরিমাণ মারাত্মক হারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে 1000 জন বাচ্চা যারা জন্মগ্রহণ করছে, তার মধ্যে ছেলেদের সংখ্যা যে পরিমাণে রয়েছে, তার তুলনায় মেয়েদের সংখ্যা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে চলেছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে বলা হচ্ছে সেক্স রেশিও ডাউনফল, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু চেঞ্জ করার জন্য পরপর দরকার। তো এখানে পুরোপুরি দেখো লিস্ট করা রয়েছে, ঠিক আছে। এবং যেখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি মানে প্রতি 1000 জনে ছেলে শিশুর সংখ্যা যে পরিমাণে জন্ম হচ্ছে, সেই শিশুর পরিমাণে 1000 জনে মেয়ে শিশুর সংখ্যা
জন্ম, মেয়ে শিশু সংখ্যার ডাউনফল হচ্ছে মারাত্মকভাবে, ডাউনফল মানে নিম্ন, মানে জন্ম দিতেই দেওয়া হচ্ছে না, ঠিক আছে। আর কেন দিতে যাওয়া হচ্ছে না সেই কারণটা তোমরা বললাম, ঠিক আছে। তো এটা নিয়ে তোমার বিভিন্ন মুভিও আছে আমাদের, তো সেগুলো তুমি দেখলেও বুঝতে পারবে, বিভিন্ন সিনেমা। তো তার মধ্যে সেই সিনেমাটা আমার নাম মনে আসছে না, যদি মনে আসে আমি বলতাম তাহলে আহ তুমি দেখলে বুঝতে পারবে কি সিচুয়েশন হচ্ছে আমাদের এখানে জেনারেলি রয়েছে। উম আচ্ছা যাই হোক, পরে মনে এলে আমি পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, ডিক্লাইনিং সেক্স রেশিও ইন ইন্ডিয়া। তো তারপর বিভিন্ন রাজ্যে কেমন কোন অবস্থা, এটা তো তোমার একটা জায়গায় বলা হচ্ছে কোন কোন রাজ্যে কি কি অবস্থা মেয়েদের এবং মেয়ে শিশুদের, মানে কতটা জন্মগ্রহণ করছে আর কোথায় জন্মগ্রহণ করতে পারছে না, বা ভ্রূণ হত্যা করা হচ্ছে বিভিন্ন ভাবে, তো সেই জিনিসটা কথা কিন্তু রয়েছে। ফিমেল ইনফ্যান্টিসাইজ কিন্তু সেই হিসাবে রয়েছে। আচ্ছা, এবার দেখো যে ম্যাপ অফ চাইল্ড সেক্স রেশিও ইন ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার 2001-এর ডাটা। তো তোমার কিন্তু এটা 2001-এর না, তোমার পুরো কারেন্ট ডাটা ইউজ করা দরকার, তুমি গুগলে কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি দেখো কোন কোন জিনিস তোমার গুগল থেকে অবশ্যই দেখতে হবে, আর হচ্ছে স্ট্র্যাটেজিক যে জিনিসগুলো, স্ট্যাটিক যে পোর্শন, সেগুলো কি করে পড়তে হবে, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে, বা সেগুলো কি করে অ্যানালাইজ করতে হবে, আমরা সেগুলো ডিটেলসে ডিসকাস করছি। আর কারেন্ট ডাটা তুমি কিন্তু পেয়ে যাবে কোথায়, ইন্টারনেটে, ঠিক আছে। তো সেখান থেকে নিয়ে কিন্তু গুগল থেকে নিয়ে তোমার কিন্তু সেটা ইউজ করা দরকার। ওকে, তো সেই ব্যাপারটা রয়েছে। আর এখন দেখো মডার্ন টেকনোলজি ইউজ করে, তো এই জিনিসগুলো কি করে করা হচ্ছে, মডার্ন টেকনোলজি ইউজ করে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ইউজ করে আমরা কিন্তু কোনো বাচ্চা শিশু জন্মের আগেই, বাচ্চা শিশু জন্মের আগে আল্ট্রাসোনোগ্রাফি করে, জন্মের আগে আল্ট্রাসোনোগ্রাফি করে সেই বাচ্চার কিন্তু লিঙ্গ আমরা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করে, ঠিক আছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফি বলা হয়ে থাকে। তো সেখানে আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়, আল্ট্রাসাউন্ড, তো সেইখানে হচ্ছে তার মাধ্যমে দেখা হয় যে বেসিক্যালি যে গর্ভে যে শিশু রয়েছে, গর্ভের শিশু ছেলে না মেয়ে, সেখানে কিন্তু দেখা যায় আগে থেকেই। তো এখানে তোমার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে যখনই দেখছে যে মেয়ে হচ্ছে, তো তারপরে কিন্তু সে গর্ভপাত করা হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু করে, ঠিক আছে, বেআইনি ভাবে, যেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি, লিঙ্গ নির্ধারণ করা সম্পূর্ণভাবে বেআইনি। কিন্তু তারপরেও অনেক সময় এই যে যে সকল ধরো হাসপাতাল বা নার্সিং হোম প্রচুর পরিমাণে টাকা খেয়ে কিন্তু এই জিনিসগুলো করে, ঠিক আছে। তো সেই ব্যাপার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটার কথা কিন্তু, এই যে আল্ট্রাসাউন্ড দিয়ে কিন্তু আমরা সেই জিনিসগুলো করে, তো সেটারই কথা এখানে কিন্তু পরপর বলা রয়েছে। তো তার জন্য কিন্তু দেখো এই যে যে গর্ভপাত নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আমরা এখন বিভিন্ন স্টেপ নিচ্ছি, দেখতে পাচ্ছি। তো দেখো আমরা যেটাকে মনে করি এখন বর্তমান সময়ে যে আমেরিকা খুবই পাওয়ারফুল দেশ এবং খুবই উন্নত দেশ, কিন্তু সেখানেই কিন্তু গর্ভপাত কিন্তু ইল্লিগাল করা হচ্ছে। তো সেই জিনিসটা কত ডেঞ্জারাস, আর সেই তুলনায় আমরা কতটা এগিয়ে জাস্ট পাবো, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এগুলো কিন্তু খেয়াল অ্যানালাইজ করা দরকার। একজন নারীর কিন্তু তার অন্যতম মেইন পাওয়ার থাকা দরকার হচ্ছে তার দেহের উপর, তার তার নিজেকেই তার নিজের দেহের উপরে পাওয়ার দেওয়া হচ্ছে না, ঠিক আছে, পুরোপুরি সে একটা ছেলে পম্পগুলো কন্ট্রোল করছে। তো সেটা কতটা ডেঞ্জারাস, ঠিক আছে, কতটা শেমফুল, তো এই জিনিসগুলো কিন্তু আমার অ্যানালাইজ করা দরকার আমাদের। ওকে, তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াস এখানে তুমি এখানে পেয়ে যাবে। এরপর তোমার যেটা রয়েছে তোমার লিটারেসি, ঠিক আছে। লিটারেসি মানে কি, তোমার হচ্ছে সাক্ষরতার হার। তো সাক্ষরতার হার কিন্তু আমাদের টাইম এন্ড এগেন বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে, যেটা আমরা কিন্তু দেখেছি আমাদের দেশে সাক্ষরতার হার কিন্তু আস্তে আস্তে হিস্টোরিক্যালি বেড়েছে, ঠিক আছে। তো তারপরে আমরা যদি দেখি যদি লিটারেসি রেট, তো জেনারেলদের মধ্যে অনেক বেশি জেনারেলদের মধ্যে, তারপরে এসসি এবং এসটির মধ্যে কিন্তু মারাত্মক হারে কম, এসসি এসটি, নেক্সট ওবিসি যদি আমরা সেই হিসাবে দেখি মারাত্মক কম, ঠিক আছে। এসসি মানে কি, শিডিউল কাস্ট, এসসি এইচ ই ডিইউএলই, শিডিউল কাস্ট। এসটি মানে কি, শিডিউল ট্রাইব, এসসি এইচ ই ডিইউএলই, শিডিউল ট্রাইবস। আর ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে। আর জিতে মানে হচ্ছে যেমন জেনারেল বলা হয়ে থাকে, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার বাংলা যদি বলি আমরা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি আর অন্যান্য অনগ্রসর শ্রেণী, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সাক্ট বাংলা যদি বলা হয় যে এগুলো বাংলাটা কি, ঠিক আছে। তো লিটারেসি রেট, তার জন্য আমরা কন্টিনিউয়াসলি তোমার কিন্তু এখানে লিস্ট করে দেওয়া রয়েছে যে কোন কোন জায়গায় কি কি সিচুয়েশন রয়েছে, যে রুরাল এবং আরবান অবস্থায় কি কি জিনিসগুলো রয়েছে, এখানে কিন্তু তুমি রেট ডাইরেক্ট পেয়ে যাবে, এখানে পুরো ডাইরেক্ট লিস্ট করা রয়েছে এখানে, ঠিক আছে, যে কোন কোন ক্ষেত্রে আমাদের কি কিভাবে আমাদের হিস্টোরিক্যালি যে ডিসঅ্যাডভান্টেজ যারা রয়েছে
ঠিক আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ মানে এসটি এবং এসসি যারা রয়েছেন তাদেরকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে এবং তাদের মধ্যে কি পরিমাণে তাদের এডুকেশনের সিচুয়েশন, ঠিক আছে, তো তার কিন্তু এখানে ডাইরেক্টলি দেওয়া হচ্ছে। তুমি এটাও কিন্তু গুগল থেকে দেখে তুমি যখনই ইউজ করবে ডাটাটা, তো সেই হিসাবে কিন্তু ইনক্লুড করা দরকার। ধরো তোমার রিসার্চ পেপারে বা তুমি কোথাও কোনো কোশ্চেন লিখছো বা কোনো জায়গায় তোমার কোনো দরকার, ঠিক আছে, তো আলাপ আলোচনায় তো সেখানে কিন্তু কারেন্ট ডাটা হিসেবে তুমি ইউজ করবে, কারণ এখানে লাস্ট ডাটাই দেওয়া রয়েছে 2001 সালে, তাই না? তার মানে আসে কত বছর আগে, জাস্ট ভাবো, তো সেই ব্যাপারটা রয়েছে 21 বছর আগে। তো সেই ডাটা দিলে তো এখন হবে না, তো তার জন্য কিন্তু কারেন্ট ডাটা ইউজ করা সেই হিসাবে এখন দরকার। ওকে, তো এইটা নিয়ে কিন্তু পরপর এইভাবে রয়েছে যে, আর তারপরে দেখো আমাদের দেশে কিন্তু এখনো কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু কৃষি প্রধান জীবিকা, ঠিক আছে, মানে কৃষিকাজের সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে যুক্ত। ঠিক আছে, কৃষিকাজের সাথে যুক্ত। আর তারপরে সার্ভিস সেক্টরে কিন্তু আবার প্রচুর রয়েছে, তারপরে সব থেকে বেশি হচ্ছে তোমার সার্ভিস সেক্টরে। ঠিক আছে, আমাদের কিন্তু ডাইরেক্ট কৃষি পরে ইন্ডাস্ট্রির দিকে আমরা যাইনি, ইন্ডাস্ট্রির দিকে না গিয়ে ডাইরেক্ট আমরা সার্ভিস সেক্টরে গিয়েছি। তো তার জন্য কিন্তু অনেক চেঞ্জও কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সোসাইটিতে, কিন্তু সেই জিনিসটা রয়েছে। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে সব। নেক্সট হচ্ছে যে এই জিনিসটা এখানে তোমার টু দা পয়েন্টে এক্স্যাক্টলি দেখা দরকার যে আমাদের টাইম এন্ড এগেইন আমরা দেখো পপুলেশন পলিসি ইন ইন্ডিয়া কি কি জিনিসগুলো আমাদের নেওয়া হয়েছে, মানে সময়ের সাথে সাথে আমাদের দেশে কি কি পপুলেশন পলিসি আমরা নিয়েছি, সেই জিনিসটা কিন্তু টু দা পয়েন্টে ফলো করতে হবে। তো এটাও কিন্তু এখানে যেটা এনসিইআরটি বইতে যেটা রয়েছে পপুলেশন পলিসি, এগুলো কিন্তু অনেক পুরনো দেওয়া রয়েছে, এটাও কিন্তু তোমার কারেক্ট মানে কারেন্ট যে ডাটা সেটার সাথে তোমার কিন্তু ইউজ করে দেওয়া দরকার। পপুলেশন পলিসি ইন ইন্ডিয়া, ঠিক আছে, তো পপুলেশন পলিসিতে কিন্তু তোমার এখানে কারেক্ট ডাটা এখানে কিন্তু তোমার ইউজ করা দরকার, যেটা তোমার, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট আমাদের কিন্তু ডাটা নিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, মানে এই যে পপুলেশন পলিসি মানে জনসংখ্যা নীতি 1952 সালে, ঠিক আছে। তো তখন থেকে কিন্তু আমাদের মানে মানে তোমার যদি বলতে পারো পৃথিবীর মধ্যে ফার্স্ট কান্ট্রি ছিল, ফার্স্ট কান্ট্রি যে 1952 সালে সেই সময় কিন্তু জনসংখ্যা নীতি নিয়েছিল। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের এত বড় কান্ট্রি হলো, আমাদের যে জনসংখ্যা রয়েছে সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করা দরকার। তো তখন থেকে কিন্তু আমাদের জনসংখ্যা পরিস্থিতি আমরা নিয়েছি, ঠিক আছে। তো সেগুলো কিন্তু ন্যাশনাল ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম কিন্তু সেই সব তখন থেকেই চলছে, যে ন্যাশনাল কিন্তু ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম মানে জাতীয় পরিবার পরিকল্পনা প্রোগ্রাম, ঠিক আছে, এটা কিন্তু সেই টাইম থেকে আমাদের দেশে কন্টিনিউয়াসলি চলছে। ওকে, তারপর পরবর্তী টাইমে আমার বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, সেগুলো কি দেখো 1975 সালে 76 সালে নতুন নতুন আপডেট এসছে, এবং তারপরে পরবর্তীতেও বিভিন্ন টাইমে আমরা হিউজ চেঞ্জ আসছে, 2004-এর চেঞ্জ এসছে, ঠিক আছে, 2005-এ বা প্রত্যেক তোমার এখন রিসেন্টলি 2022 সাল অব্দি কি কি চেঞ্জ এসছে এই ন্যাশনাল ফ্যামিলি প্রোগ্রামে, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে, তো সেগুলো তোমার কিন্তু ইনক্লুড করার দরকার তোমার, যেটা কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো যে জিনিসটা হচ্ছে ন্যাশনাল সোশিও ডেমোগ্রাফিক গোলস ইন 2010, ঠিক আছে, মানে 2010 অব্দি এখানে দেওয়া রয়েছে, তো সেটা দেখলে হবে না, তোমার কারেন্ট ডাটা যেগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করা দরকার, সেগুলো কিন্তু তুমি নিচে পেয়ে যাবে। ওকে, তো যার ফলে কিন্তু তোমার ডেমোগ্রাফিক চেঞ্জ মানে জনসংখ্যা সারা দেশ জুড়ে কন্ট্রোল করার জন্য, জনসংখ্যা কন্ট্রোলের জন্য কিন্তু এই স্টেপ গুলো নেওয়া হচ্ছে, কন্ট্রোলের জন্য, যার ফলে আমাদের প্রত্যেক ভারতীয়কে যাতে আমরা একজন পুরো পাওয়ারফুল নাগরিক হিসাবে, এবং সে আলটিমেটলি দেশের উন্নতির জন্য যাতে কাজ করতে পারে সঠিক, তাতে শিক্ষা প্রদান করে, এবং সে বিভিন্ন ক্ষেত্রে যে একজন সে মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে, তো তার জন্য কিন্তু সেই জিনিসগুলো দেখেই আমাদের কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। তার সেটাই হচ্ছে তোমার মেইন আলটিমেটলি লক্ষ্য হচ্ছে এই ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের, ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করা দরকার, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি তোমাদের আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে এনসিইআরটি ক্লাস 12-এর, ঠিক আছে, যেটা তোমার কিন্তু অবভিয়াসলি ফলো করা দরকার, এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যানালাইজ করা দরকার। তো সেটা তুমি ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইউজ করো বা অন্যান্য কাজে ইউজ করো, তো যে হিসাবে তুমি কিন্তু ব্যবহার করতে পারো, যেটা তোমার কিন্তু খুবই হেল্পফুল হবে তোমার জন্য। তার জন্য দেখো আমরা পুরো সাবজেক্টটা কিন্তু বাংলাতে ডিটেলসে ডিসকাস করলাম, ঠিক আছে। তো দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, সেগুলো আমার কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আর হচ্ছে
আমাদের এই যেটা এনসিআরটি যে লিস্ট, সেটা তো পরপর সব সময় আসতে থাকবে, তো সেই হিসাবে কন্টিনিউয়াসলি তোমার কিন্তু পরপর পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করা দরকার। আর হচ্ছে হুম, আর দেখো, তোমরা যদি ইউপিএসসি সিএসসি এর জন্য পড়তে চাও, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য, তো তাহলে কিন্তু তুমি অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি নিয়ে পড়তে পারো আমাদের ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে। ঠিক আছে, তো যদি তোমরা পড়তে চাও, তাছাড়া তুমি ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে পারো, মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, আর তাছাড়া সিইউইটি মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, ইউজি আন্ডার গ্রাজুয়েট এবং পিজি পোস্ট গ্রাজুয়েট। তাছাড়া যাদবপুর এবং প্রেসিডেন্সির এন্ট্রান্স এক্সামের জন্য তুমি কিন্তু আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য পড়তে পারো আমাদের পেইড কোর্সে। তো নাম্বার হচ্ছে তোমার 8945931766, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করো, ডিটেলসে সব জানানো হবে। ঠিক আছে, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু পড়তে পারবে। যত আগে থেকে শুরু করবে তত তোমার জন্য হেল্পফুল হবে। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এই সকল সাবজেক্টের জন্য কিন্তু তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এবং পুরোটা সবই হচ্ছে অনলাইনে, তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো থাকে লাইক করো, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।